তারপর একটু জন্ডিস নিয়ে জানবো, জন্ডিসের কজ, টাইপ এবং ডিফারেন্ট টাইপ অফ জন্ডিস, এগুলোর ডিফারেন্টটা কি এটা জানবো। তারপরে আমরা হাইপারবিলিরুবিনেমিয়া টাইপগুলো জানবো, আর এদের মধ্যে ডিফারেন্টটা জানবো, আর একটু অ্যাসাইটিস নিয়ে কিছু কোশ্চেন আসছে তোমাদের, ওগুলো নিয়ে পড়বো। আজকে আমরা এটা নিয়ে পড়বো। নেক্সট স্লাইড দিয়ে। তাহলে আমি তোমাদেরকে রিট কোশ্চেন আর ভাইভা কোশ্চেন কিভাবে আসে ওভাবে বলে দিব। এগুলো লেখো না, এগুলো তোমাদের মেইন বইতে যেভাবে আসে ভ্যালুগুলো ওভাবে করে পড়লে ভালো। যদিও এখানে আমি কিছু ভ্যালু দিয়েছি, এই স্লাইডে এইভাবে আছে, কিন্তু তোমরা মেইন বইটা ফলো করবে। আপনি যেগুলো বলবেন ওগুলোই। আচ্ছা, ওগুলোই। আর ম্যাম স্লাইডটা আসে না এখনো আমাদের এখানে, স্লাইড শো করতেছে না। শো করতেছে না? আমি তো দিছি। ম্যাম আপনি ক্যান্সেল করে আবার দেন, এটা নেট প্রবলেমের কারণে স্লাইড শো করতেছে। আচ্ছা 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 আচ্ছা, আমি আবার দিচ্ছি, ঠিক আছে। এবার আসছে না ম্যাম, আসছে না, লোডিং দেখাচ্ছে। আচ্ছা, সবার নাকি তোমার একজনের নাকি কারো আসতেছে না? সবার ম্যাম, সবার না? সবার ম্যাম। আচ্ছা, তাহলে মুখে বলে দিই তোমাদেরকে, আমি স্লাইড দিয়েছি, তোমরা না দেখলে কি করার। আমি যে অবজেক্টিভ গুলো বলেছি ওগুলো তো শুনতে পেরেছো, ওগুলো স্লাইডে ছিল, ওগুলো শুনেছো। এবার আমি আবার বলবো। আচ্ছা আবার বলি, আমার কথা তো শুনতে পাচ্ছ? আমার কথা ভেঙে ভেঙে আসতেছে নাকি ঠিক ক্লিয়ার শোনা যাচ্ছে? ম্যাম কথা ক্লিয়ার, একটু আস্তে বলবেন আর কি ম্যাম। আচ্ছা, আস্তে আস্তে বলতেছি। আজকে আমরা তোমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমে ক্লিনিক্যাল পোরশনটা পড়বো। ওখানে আজকে যে অবজেক্টিভ আছে তা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট কি কি আছে, এটা কেন করব, আমরা কি দেখার জন্য করব, নরমাল ভ্যালুগুলো কি কি, এটাই আমাদের অবজেক্টিভ। এছাড়া আমরা একটু জন্ডিস, অ্যাসাইটিস নিয়ে পড়বো, ঠিক আছে? এটাই, এত বেশি পড়া নাই আজকে প্রথম দিন হিসেবে। তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট কি কি করব এটা একটু দেখি। লিভার ফাংশন টেস্টটা কি জিনিস? লিভারের নরমাল ফাংশনটা ঠিক আছে কিনা দেখার জন্য আমরা যেসব টেস্টগুলো করি ওগুলো হচ্ছে লিভার ফাংশন টেস্ট। যদি টিচার জিজ্ঞেস করে, যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য লিভার ফাংশন টেস্ট, তাহলে তোমরা দেখবা জিলু স্যারের বইটা আছে না সবার কাছে? বইটা খুলো। জি জি ম্যাম আছে। 368 পেজটা খুলো সবাই। 368 এর নিচে দিয়ে দেখো, এখানে লিভার ফাংশন টেস্ট গুলো আছে। তোমাদেরকে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য লিভার ফাংশন টেস্ট, তাহলে তোমরা সুন্দর করে এখানে যেভাবে আছে ওভাবে বলবা। আর এটার সাথে সাথে তোমরা জিরো স্যারের বইয়ের সাথে সাথে একটু তোমরা খালেক যে বইটা আছে ওটারও একটু হেল্প নিবা, ওখানেও কিছু সুন্দর করে আছে। তাহলে প্রথমেই কি বলতে হবে আমাদের, রিটেন আসলে তো সবগুলো এভাবে করে তোমরা পয়েন্ট পয়েন্ট করে বলবা, কি কোনটার পরে কোনটা এভাবে করে বলবা। কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করলে প্রথমেই বলবা আমরা সিরাম বিলিরুবিনটা করব। সিরাম বিলিরুবিনটা কয় ধরনের আছে? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, দুই ধরনের আছে। এখানে নরমাল ভ্যালুগুলো আছে, নরমাল ভ্যালুগুলো পরে বলবো, আগে আমরা লিভার ফাংশন টেস্টগুলোর নামগুলো বলি। প্রথমে হচ্ছে যে সিরাম বিলিরুবিনটা দেখবো, তারপর আমরা কিছু হেপাটিক এনজাইম আছে ওগুলো দেখবো। হেপাটিক এনজাইমের মধ্যে কি কি আছে? এএসটি আর এএলটি। তাহলে এএসটি আর এএলটি কি 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 জিনিস সেটা তোমরা পরের পেজে আছে, ওখানে নরমাল ভ্যালুগুলো আসছে, ওখানে দেখে নেবা। এএসটিটা হচ্ছে এসজিওটির আরেকটা নাম, ওখানে লিখে নিবা, দরকার হলে জিলো স্যারের বইতে পাশে দিয়ে এএসটির পাশে লিখে নাও এসজিওটি। এএসটিটা হচ্ছে এসজিওটি আর এএলটিটা হচ্ছে এসজিপিটি। ওকে, এগুলো তোমরা আগে পড়ছো না? তোমরা কি এগুলো ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রিতে এই চ্যাপ্টারটা ছিল তোমাদের? কেউ বলো। ম্যাম ছিল, ওখানে তো ম্যাম ডিটেইলস পড়ে নেই আমরা, জাস্ট লিভার ফাংশন টেস্টের জন্য একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনের জন্যই বলছে, এত ডিটেইলস পড়ে নেই। এখানেও এত ডিটেইলস লাগবে না, এখানে জাস্ট লিভার ফাংশন টেস্টটা আমরা কেন কেন করব, নরমাল ভ্যালুগুলো কি কি, এটা দ্বারা কি দেখা হয়, এইটুকু। এখানেও এত ডিটেইলস নেই, এখানেও এইটুকু পড়লেই হবে জাস্ট, কিন্তু নরমাল ভ্যালুগুলো জানতে হবে। মেইন কথা হচ্ছে নামগুলো জানতে হবে, নরমাল ভ্যালুগুলো জানতে হবে, আর এটার ইন্ডিকেশন কি, এটা কেন করব এটা জানতে হবে। আচ্ছা, তাহলে সিরাম বিলিরুবিন দেখবো, তারপর হেপাটিক এনজাইম দেখবো। হেপাটিক এনজাইম দুইটা নাম বললাম, এরপর আরো কিছু হেপাটিক এনজাইম আছে, যেমন ধরো অ্যালকালাইন ফসফেটেজ, দেখো পরের পেজে আছে অ্যালকালাইন ফসফেটেজ, আর সিরাম গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেজ, জিজিটি যেটা।
ওগুলো হচ্ছে হেপাটিক এনজাইম। এছাড়া আরো আছে প্রথম মিন টাইম সিরাম অ্যালবুমিন, এগুলো আমরা দেখবো। এগুলো হচ্ছে তোমরা লিভার ফাংশন টেস্টের নাম জিজ্ঞেস করলে এগুলো সবগুলো নামগুলো বলবা। হ্যাঁ, তারপরে এখন আমরা কেন কেন করবো, এটা ইন্ডিকেশনটা কি, নর্মাল ভ্যালুটা বলবো একটু পরে। তার আগে আচ্ছা আমি আবার একটু দেখি যে স্ক্রিন শেয়ারে ওটা আছে কিনা, কারণ আমি তোমাদেরকে স্ক্রিন দেখাচ্ছি তোমরা দেখতেছো না। আসতেছে না ম্যাম, লোডিং এটা মনে হয় ম্যাম কম্পিউটারের সমস্যা। কম্পিউটারের সমস্যা? ছেলেটা কোথায় চলে এর গেল? আগে একটা ক্লাসে এরকম সেম প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে আমি মুখে বলতেছি, শুনো। আমরা তাহলে এই লিভার ফাংশন টেস্ট গুলো কিসের জন্য করব? লিভার ফাংশন টেস্টটা আমরা করব কারণ হচ্ছে আমরা লিভারের বিভিন্ন ফাংশন গুলো দেখার জন্য। লিভারের অনেকগুলো ফাংশন আছে, এগুলো একটু করে তোমরা অ্যানাটমিটা দেখে নিলে ভালো। লিভারের ফাংশন কি কি আছে, যেমন ধরো এক্সক্রিটরি ফাংশন আছে, সিনথেটিক ফাংশন আছে, ক্যাটাবলিক ফাংশন আছে। এই জিনিসগুলো দেখার জন্য, হেপাটিক ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা এইসব দেখার জন্যই আমরা লিভার ফাংশন টেস্টটা করি। এখন তোমাদের একটু জানতে হবে যে আমরা কোন কোন টেস্টটা কোন ফাংশন দেখার জন্য করব, মানে প্রত্যেকটা স্পেশাল ইন্ডিকেশনটাকে। যেমন ধরো আমরা প্রথমেই বললাম যে সিরাম বিলিরুবিন, এক নম্বরে যে বলবা যে আমরা সিরাম বিলিরুবিনটা করব, তাহলে এটা কেন করবা? এটা হচ্ছে যে হেপাটিক যে এক্সক্রিটরি ফাংশনটা আছে ওটা দেখার জন্য। এগুলো সব বইয়ের কথা, বইয়ে পড়লে দেখবা আছে। এর আগের পেজে দেখো ল্যাব ইন্ডিকেশন অফ লিভার ডিজিজ, ল্যাব ডায়াগনোসিস অফ লিভার ডিজিজ যেখানে আছে ওখানেই আছে। ওখান থেকে আমি বলছি যে সিরাম বিলিরুবিনটা আমরা করব এক্সক্রিটরি ফাংশনটা দেখার জন্য। এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য আমরা তাহলে সিরাম বিলিরুবিনটা করব। এছাড়া আরো দুইটা এনজাইম আছে, ওগুলো আমরা এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য, যেটা হচ্ছে সিরাম অ্যালকালাইন ফসফেটেস আর জিজিটি যেটা বললাম, এই দুটোটাও কিন্তু এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য করতে হবে। হ্যাঁ, এরপর আমরা দেখবো হেপাটিক ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা দেখবো। হেপাটিক ইন্টিগ্রিটি কি, হেপাটোসেলুলার কোনো ড্যামেজ আছে নাকি, হেপাটিক কোনো ডিজিজ আছে কিনা, এটা আমি হেপাটিক ড্যামেজ ইনজুরি হচ্ছে নাকি, হেপাটোসাইট গুলোতে ইনজুরি হচ্ছে কিনা, এটা বোঝার জন্য আমরা কি করব, হেপাটিক এনজাইম গুলো করব। হেপাটিক এনজাইম গুলো কি কি আছে, এখানে তিনটে এনজাইমের নাম আছে দেখো, এসটি, এলটি আর এলডিএইচ। এই দুটোটা দিয়ে আমরা হেপাটিক ইন্টিগ্রিটিটা বুঝি, ঠিক আছে? বইতে আছে দেখো, ওয়ান নাম্বার যেটা আছে, এই নাম্বার যেটা এ, ওখানে আছে ইন্টিগ্রিটি দেখার জন্য এই তিনটা এনজাইম করব। এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য বিলিরুবিন করব, আর অ্যালকালাইন ফসফেটেস আর জিজিটিটা করব। আচ্ছা, এরপর আমরা দেখব কি সিনথেটিক ফাংশন। সিনথেটিক ফাংশনটা আমরা, লিভার অনেক কিছু সিনথেসিস করে, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, অ্যালবুমিন সিনথেসিস করে, আর ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে। তাহলে এটার জন্য আমরা এই যে লাস্টে দিয়ে যে লিভার ফাংশন টেস্টে লাস্টে দিয়ে যে আমরা একটা বলেছি যে প্রথম মিন টাইম, তাহলে প্রথম মিন টাইম চেঞ্জ হয়ে যাবে। যদি হেপাটিক সিনথেসিস ফাংশনটা যদি ঠিক না থাকে তাহলে প্রথম মিন টাইমটা কি হবে, প্রলং হবে। এখানে স্যারের বইতে প্রথম মিন টাইমটা নর্মাল ভ্যালুটা নেয়, আমার স্লাইড গুলো দেখাতে পারলে ভালো হতো। স্লাইড গুলোতে তো আমি প্রথম মিন টাইম নর্মাল ভ্যালু গুলো লিখে আনছিলাম। আচ্ছা, লিখে বইতেই লিখে নাও, প্রথম মিন টাইম যেখানে আছে ওখানে লেখো 12 to 16 সেকেন্ড, এটা লিখে রাখো। নর্মাল প্রথম মিন টাইমের কথা বলছি, তো স্যারের বইতে নাই তো, ওটা তোমরা লিখে নাও। তাহলে কোনো কারণে যদি সিনথেটিক ফাংশনটা ডিস্টার্ব হয় তাহলে কি হবে, প্রোটিন, সোডিয়াম, অ্যালবুমিন এগুলো কমে যাবে। আর প্রথম মিন টাইমটা এখানে আছে দেখো, হেপাটিক সিনথেটিক ফাংশন যেখানে আছে ওই প্যারাটা পুরাটা পড়বা। কি কি ক্লটিং ফ্যাক্টর আছে, কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে, তারপরে টোটাল প্রোটিন যেটা প্রোটিন সিনথেসিস, অ্যালবুমিন, এগুলো সবগুলো কি হবে, কমে যাবে। এখানে যে সিরাম অ্যামোনিয়া আছে ওটা এখানে লিখিও না, সিরাম অ্যামোনিয়াটা একটু ইয়া করে রাখো। ওটা সিরাম অ্যামোনিয়াটা আমরা ক্যাটাবলিক ফাংশনের ক্ষেত্রে পরে যে ফাংশন ওখানেই বলবো, কারণ এখানে দেখো যদিও এটা এখানে লিখেছে কিন্তু আবার পরে যে সিরাম হেপাটোসাইট ক্যাটাবলিক ফাংশন যেখানে পরে যে ফাংশনটা ওখানেই আছে ব্লাড অ্যামোনিয়া। ব্লাড অ্যামোনিয়াটা দিয়ে আমরা ক্যাটাবলিক ফাংশনটা দেখি। কেন আমরা এটা এভাবে দেখি, কারণ হচ্ছে যে, আমার কথা বুঝতে পারছো সবাই, শুনছো? কেউ বলো। জি ম্যাম, জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, শুনো,
হ্যাপাটোসাইটের আরেকটা কাজ হচ্ছে প্রোটিন মেটাবলিজম করা। প্রোটিন মেটাবলিজম করার পরে যেটা এন্ড প্রোডাক্ট থাকে ওটা হচ্ছে যে ব্লাড অ্যামোনিয়া। তাহলে কোনো কারণে যদি ক্যাটাবলিক ফাংশন, যে প্রোটিন যে ক্যাটাবলিজম করছে ওটা যদি ঠিকমতো না হয় তাহলে ব্লাড অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যায়, তাই না? তাহলে ব্লাড অ্যামোনিয়া লেভেলটা এলিভেট করবে। এখানে আছে দেখো, এখানে যদিও তোমার বইতে অ্যামোনিয়া লেভেলটা নেই, তারপর একটু পাশে দিয়ে লিখে রাখো, পেন্সিল দিয়ে লিখে রাখো 9 to 33 মাইক্রোমোল পার লিটার। আমাদের আরেকটা মেইন বই আছে ক্লিনিক্যাল প্যাথোলজির জন্য, ওই বইতে আমি এটা পেয়েছি, এই ভ্যালুটা স্যারের বইতে নাই যেহেতু সেটা লিখে নাও। 9 to লিখছো 9 to 33 মাইক্রোমোল পার লিটার। ওকে, তারপর আমরা 9 to 33 লিখতে পেরেছো? জি ম্যাম। মাইক্রোমোল পার লিটার, এটা হচ্ছে সিরাম অ্যামোনিয়াম নরমাল রেঞ্জটা। আচ্ছা, এখন কোনো কারণে যদি হেপাটিক ক্যাটাবলিক ফাংশন, যেটা ক্যাটাবলিজম সিনোনিমসলি ইউজ হয়, তাহলে এখানে যদি ক্যাটাবলিজম ফাংশনটা ঠিকমতো না হয় তাহলে সিরামে যে অ্যামোনিয়াটা আছে, ব্লাড অ্যামোনিয়া যেটা আছে ওটা এলিভেট করবে। তাহলে নরমাল ভ্যালু তো তোমাদেরকে বললাম। হ্যাঁ, এখানে আমি তাহলে আমরা লিভার ফাংশনটা কেন করব, চারটা জিনিস দেখার জন্য করব, ওটা বললাম। হ্যাঁ, এবং কোনটা স্পেসিফিকলি কিসের জন্য এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে। এই যে তোমরা হেপাটিক এনজাইম গুলো যে দেখবা এটা দ্বারা কি বুঝতে পারবা, তখন তোমাকে বলতে হবে যে হেপাটিক ইন্টিগ্রিটি বুঝতে পারবো, সিরাম বিলিরুবিন দিয়ে তুমি কি বুঝতে পারো, এক্সক্রিটরি ফাংশনটা বুঝতে পারো। এভাবে করে তোমাদের জানতে হবে যে এই চারটা পয়েন্ট আছে, এই চারটা কোনটার জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাই নরমাল ভ্যালুগুলো। জাস্ট ভ্যালুগুলো পরের পেজে আছে, 369 পেজে আছে, ওখানে দেখবা যে নরমাল বিলিরুবিনের আমরা কত, এটা আমরা আগে থেকে জানতাম 0.2 to 0.3 to 1 মিলিগ্রাম পার ডিএল। এটা তো আমরা আগে থেকেই জানি যে সিরাম বিলিরুবিনের নরমাল রেঞ্জটা, এটা আমরা আগে থেকেই জানি। কোনো কারণে যদি বিলিরুবিন বেড়ে যায় তখন আমরা ওই কন্ডিশনটাকে কি বলি, কেউ একজন বলো? বিলিরুবিন যদি ব্লাডে বেড়ে যায় তাহলে আমরা এটাকে কি বলি? হাইপারবিলিরুবিনেমিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হাইপারবিলিরুবিনেমিয়া হবে। কিন্তু ক্লিনিক্যালি যদি 3 মিলিগ্রামের উপরে যায় তখন ক্লিনিক্যাল জন্ডিসটা দেখা যায়। এর নিচে যদি থাকে তাহলে ল্যাটেন্ট থাকে। ওকে, তাহলে নরমাল রেঞ্জটা আমরা এখানে দেখব। এখানে আরেকটা রেঞ্জ আছে, দেখো না ওটা, হ্যাঁ 3 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে বেশি হলে জন্ডিস হয়, দেখা যায়, ক্লিনিক্যালি দেখা যায়। আর নরমাল ভ্যালুটা হচ্ছে 0.3 to 1 মিলিগ্রাম পার ডিএল। এটা বললাম বিলিরুবিনের কথা। এরপর আছো অ্যামাইনো ট্রান্সফারেজ, যেগুলো হেপাটিক এনজাইম গুলো আছে ওগুলো নরমাল ভ্যালু দেওয়া আছে, এএসটি আর এএলটির কথা বললাম। এখানে দুইটার মধ্যে এএসটি যেটা আমি এসজিওটি বললাম সেটাকে লিখে নিয়েছো না? এএসটি আরেকটা নাম হচ্ছে এসজিওটি। ওটা অতটা বেশি হেপাটিক স্পেসিফিক না, মানে শুধু লিভার ডিজিজে যে বাড়বে তা না, এটা আরো দুইটা কন্ডিশন আছে, যেমন নিচে দিয়ে দেখো মায়োকার্ডিয়াল ইনফাকশন, মাসেল ডিজিজ যদি হয় ওগুলো তো এটা বাড়তে পারে। সুতরাং এটা নট স্পেসিফিক ফর লিভার ডিজিজ, এটা অন্য ডিজিজেও বাড়তে পারে। কিন্তু এএলটি যেটা এসজিপিটি ওটা স্পেসিফিক। দেখো এখানে স্যার যে কজ গুলো দিয়েছে ওখানে লেখা আছে কজ অফ এলিভেটেড এএলটি। এটা এএলটি তে স্পেসিফিকলি বলে দিয়েছে, কারণ এটা শুধু হেপাটিক ডিজিজ গুলোর জন্যই বাড়ছে কমছে। ঠিক আছে, বাড়ছে কমছে কিসের জন্য? হেপাটিক ডিজিজ গুলোর জন্য। এখানে মাইনর, মডারেট, মেজর এভাবে করে আছে। তোমাদের যদি রিটেন কোশ্চেন এটা আসে যে হেপাটিক এনজাইম গুলো কি কি, হেপাটিক এনজাইম গুলো কেন বাড়ে কেন কমে, হ্যাঁ এভাবে করে যদি আসে, কজগুলো ইলিভেশনের কজটা মেইনলি যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা রিটেন আসলে এভাবে করে লেখার চেষ্টা করবে। কিন্তু ভাইভাতে যদি জিজ্ঞেস করে তাহলে এখানে তোমরা মেইনলি বলবা কি, এখানে হেপাটিক ডিজিজ গুলো যে মানে ইম্পর্টেন্ট গুলো বলে ফেলবা। যেমন ধরো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, তারপরে এই যে মেজরের মধ্যে যে কজগুলো আছে হেপাটোসেলুলার কার্সিনোমা, ড্রাগস অর টক্সিসিটি, মেটাস্টেটিক লিভার টিউমার, এগুলো বলবা। তারপর ওখান থেকেও কিছু বলতে পারো। তাহলে এবার প্রথমে হেপাটাইটিসটা বলতে চেষ্টা করবা, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, এভাবে করে
হেপাটাইটিসটাকে আনার চেষ্টা করবা, তারপরে বলবা যে ফ্যাটি লিভার ডিজিজ এগুলো বলবা। তাহলে মেজর গুলো বলে তারপর মাইনর গুলো, মডারেট গুলো বলবা। তাহলে সুন্দর করে সিরিয়ালি বললে খুশি হবে, এবং এভাবে করে ভাইভাতে বলতে হয়। খুব সিভিয়ার গুলো আগে বলবা, তারপরে মডারেট, তারপর মাইনর গুলো বলবা। তাহলে এটা গেল আমরা নর্মাল রেঞ্জ কখন এলিভেটেড হয় এটার কজটা। নর্মাল রেঞ্জটা কত? 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট বা ইউনিটও বলতে পারো। কোথাও কোথাও দেখবা যে এখানে ইউনিট পার লিটার আছে, অথবা ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারও বলতে পারো। হ্যাঁ, দুটোটার ক্ষেত্রেই প্রায় কাছাকাছি। কোথাও কোথাও আবার 10 to 42 আছে, কোথাও কোথাও আমি যেটা এনেছি আর শীট আমারটা তো দেখাতে পাচ্ছি না, আমারটা তো একটু অন্যরকম করে আছে। কিন্তু এখানে যেটা আছে স্যারেরটা অথেন্টিক, স্যাররা কোশ্চেন মানে স্যারের বইটা তো মোটামুটি সবাই ফলো করে এখানে, তাহলে এটাই শিখে নিবে। এটা কালেকেও এরকমই আছে। তাহলে এটা গেল আমরা হচ্ছে যে অ্যামাইনো ট্রান্সফারেজ যেগুলো হেপাটিক এনজাইম গুলো, এটা দ্বারা আমরা ইন্টিগ্রিটি বুঝি, এবং কোনো কারণে যদি হেপাটিক ইন্টিগ্রিটি লস হয়ে যায় তাহলে এগুলো বেড়ে যায়, এগুলোর নর্মাল ভ্যালু হচ্ছে এটা বেড়ে যাবে। বেড়ে গেলে তাহলে আমরা বুঝবো যে হেপাটিক কোনো হেপাটোসেলুলার ড্যামেজ হচ্ছে বা হেপাটিক কোনো ডিজিজ হয়েছে। ওকে, এরপর আমরা হেপাটিক ইন্টিগ্রিটি দেখার পরে আমরা কি দেখবো? হেপাটিক যে সিনথেটিক ফাংশন। সিনথেটিক ফাংশনটা তো বললামই যে প্রথম বিন টাইম দিয়ে আমরা আর সিরাম অ্যালবুমিন দিয়ে সিনথেটিক ফাংশনটা বুঝবো। সিরাম এখানে যে লিভারের একটা ফাংশন হচ্ছে সিনথেটিক ফাংশন, ক্লটিং ফ্যাক্টর গুলো ওখানে লিভারে সিনথেসিস হয়। কোনো কারণে যদি লিভারে ড্যামেজ হয়ে যায় তাহলে এই সিনথেটিক ফাংশনটা ঠিক মতো হবে না, এবং তখন প্রথম মিন টাইমটা কি হবে? প্রলং হবে। প্রথম মিন টাইমটা কি করবে? কত বললাম? 12 to 16 সেকেন্ড বললাম না? 12 to 16 সেকেন্ড। তাহলে এখানে যদি হেপাটিক সিনথেটিক ফাংশন যদি কোনো কারণে হ্যাম্পার হয় তাহলে এটা প্রলং হয়ে যাবে, প্রথম মিন টাইমটা প্রলং হবে। তারপরে সিনথেটিক ফাংশন আরেকটা দেখার জন্য আমরা দেখি সিরাম অ্যালবুমিনটা দেখি। সিরাম অ্যালবুমিনের নর্মাল রেঞ্জ এখানে দেওয়া আছে, স্যারের বইতে দেওয়া আছে, দেখো 3.5 to 5.3 গ্রাম পার ডিএল। এগুলো একটু দাগায় রাখো, হাইলাইটার দিয়ে হাইলাইট করে মার্ক করে রাখো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে যে সিরাম অ্যালবুমিনের নর্মাল রেঞ্জটা। আরো কিছু কিছু সিনথেটিক ফাংশন দেখার জন্য আরো কিছু দেখান, যেমন প্রোটিন গুলো দেখি আমরা, টোটাল প্রোটিনটা দেখি, তারপর ক্লটিং ফ্যাক্টর গুলো দেখি, ফ্যাক্টর 5, 7, 9, 10 এগুলো দেখি, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো দেখি, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এগুলোও দেখি আমরা সিনথেটিক ফাংশন দেখার জন্য। তাহলে এই টেস্ট গুলো করি, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম মিন টাইম এন্ড সিরাম অ্যালবুমিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলো নর্মাল ভ্যালু গুলো ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, তখন বলতে হবে। ওকে, এরপর আমরা দেখবো সিনথেটিক ফাংশনের পরে দেখবো আমরা আরো দুইটা এনজাইম ছিল না, অ্যালকালাইন ফসফেটেস আর জিজিটি। এই দুইটা দিয়েও কিন্তু আমরা এক্সক্রিটরি ফাংশনই বুঝি, এক্সক্রিটরি ফাংশন বুঝি। যদিও এরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এই দুইটা বেড়ে যায়, এবং এই দুটো নট স্পেসিফিক ফর লিভার ডিজিজ। এটা লিভার ডিজিজের জন্য স্পেসিফিক না, আরো অনেকগুলো কন্ডিশন আছে যে এগুলোতে অ্যালকালাইন ফসফেটেস বাড়ে কমে আর জিটি বাড়ে কমে। এখানে নিচে দিয়ে স্যারের বইয়ের নিচে দিয়ে দেওয়া আছে এটা বোন ইন্টেস্টাইন, তারপর প্লাসেন্টা, কিডনি এগুলো থেকেও রিলিজ হয়। তাহলে এইসব লিভার ছাড়া যদি বোন, ইন্টেস্টাইন অথবা প্লাসেন্টা, কিডনি এগুলোতেও যদি কোনো ডিস্টারবেন্স দেখা যায় তাহলে অ্যালকালাইন ফসফেটেসটা বেড়ে যেতে পারে। আর জিজিটিটাও আরো কিছু অর্গান থেকে রিলিজ হয়, যেমন ধরো হার্ট থেকে, কিডনি থেকে। এই কারণে যদি এলিভেটেড লেভেল আর অবজার্ভ ইন ক্রনিক অ্যালকোহলিজম, যাদের ক্রনিক অ্যালকোহলিজম তাদেরও জিজিটিটা বেড়ে যায়। জিজিটির কথা বলতেছি তোমাদেরকে, গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেজ যেটা আছে জিজিটি, ওটা নর্মাল রেঞ্জ এটা সুবিধা আছে। দেখো 10 to 42 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তো সাউন্ড কি ডিস্টার্ব হচ্ছে নাকি? না ম্যাম, ঠিক আছে ম্যাম। বাইরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা আমাদের এখানে কিছু শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ, 10 to 42 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এটা হচ্ছে জিজিটি নর্মাল ভ্যালু। তাহলে এটা আমাদের এসজিপিটি, এসজিওটি ওগুলোর সাথে মিল আছে না, ওটার কাছাকাছি। ওখানেও 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এটাও 10 to 40 বললো, নাহলে 42 বললো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এটাও মিল আছে। তাহলে আমরা অ্যালকালাইন ফসফেটেস আর জিজিটি দিয়ে কি দেখবো? নর্মাল এক্সক্রিটরি ফাংশনটা দেখবো, এবং এটা নর্মাল রেঞ্জটা এখানে দেওয়া আছে।
এছাড়া এখানে আরেকটা আছে আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিন ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ এবং হেপাটোসেলুলার কার্সিনোমাতে কি হয়, বেড়ে যায়। আলফা ফিটোপ্রোটিনটা নরমাল রেঞ্জ এখানে দেওয়া নেই, তোমরা ইনক্রিজ 10 to 20 নরমাল যেটা আছে অ্যাকিউট হেপাটিক ইনজুরির ক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিনটা বেড়ে যায়, 10 to 20 টাইম বেড়ে যায়। এটা জেনে রাখলেই হবে। তাহলে আমরা লিভার ফাংশন টেস্টে দেখলাম। এবার আমাদের অবজেক্টিভে আছে কি, আমরা লিভার ফাংশন টেস্টের পরে দেখবো কি জন্ডিস। জন্ডিসটা তোমাদের মেন বইতে, এই বইতে আছে, পেজ হচ্ছে 360 পেজে চলে যাও। 360 পেজে দেখো জন্ডিস আছে, জন্ডিসের ডেফিনেশনটা আছে। এত সুন্দর করে আমি যে প্রেজেন্টেশনটা রেডি করে আনলাম, কি লাভ হলো যদি আমি দেখাতেই না পারি? ম্যাম এটা অফিসে কমপ্লেইন করতে হবে। এখানে তো আলুদ্দিনও তো কোথায় গেল, বলতে পারলে ভালো হতো। আসবে মনে হয়, আসলে আমি দেখাবো কি সমস্যা হচ্ছে। আসছে না না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বই থেকে এখানে স্ক্রিন শেয়ার যে দিচ্ছি ওটা আসছে না। ওরা বলছে ওদের নাকি আর আগের ক্লাস ওইটা নিয়ে ঝামেলা হয়েছে। আমি যে এটা রেডি করে এনেছি, এটা ওরা দেখতে পাচ্ছে না। যেভাবে বলেছে ওভাবে করে ঠিক আছে তো, ঠিক আছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না তো, স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা লোডিং দেখাচ্ছে। আমরা এর আগে ক্লাস করছি তো, তখন তো ঠিক স্ক্রিন শেয়ার হয়েছে। এটা মনে হয় কম্পিউটারের সমস্যা। এই ল্যাপটপ 5 নাম্বারটা আনবে 6 নাম্বার আরে যখন যেটা খালি থাকে আর কি। এখন দেখা যাচ্ছে ইনসান ভাই? দেখা যাচ্ছে না, লোডিং দেখাচ্ছে। এর আগে একই রকম সমস্যা হয়েছিল মাইক্রোবায়োলজিতে, তো সম্ভবত কম্পিউটারের সমস্যা হতে পারে। স্ক্রিনশট দেখা যাচ্ছে না। মাইক্রোবায়োলজিতেও সেম অবস্থা হয়েছিল, মানে এরকম স্ক্রিনশট দেখাতে পারে নাই শেরন স্যারে। নেটওয়ার্ক ঠিক ছিল, এখন নেটওয়ার্ক ঠিক আছে, এদিকে সব ঠিক আছে। তো নেটওয়ার্ক থাকলে তাহলে এটা কম্পিউটারের সমস্যা হবে আর কি। এখন এটা সেম প্রবলেম আগে হয়েছিল, এখনো আজকে হচ্ছে। 5 নাম্বারটা কি আনা যাবে? কম্পিউটার পারলে যদি আরেকটা দেন তাহলে ভালো হবে, এটা দিয়ে সম্ভব না। আচ্ছা আমার যে মনে টাইম শেষ হয়ে যাবে, আমি বলে ফেলি। ম্যাম 11টা পর্যন্ত ক্লাস আছে। 11টা পর্যন্ত? জি ম্যাম। না আবার হুট করে বন্ধ হয়ে গেলে ম্যাম আবার অন করবেন। আবার অন করতে হবে না? আচ্ছা আরেকটা ল্যাপটপ পাবেন না, 10 নাম্বার পারলে আপনি কম্পিউটার আরেকটা নেন, এতক্ষণ ম্যাম এটা ক্লাস নেন। আচ্ছা আরেকটা আনতে আনতে আমি এগুলো বলি, আরেকটা আনতে আনতে সেটআপ দিতে দিতে আমি এটা বলে ফেলি না? ওকে ম্যাম। আর 10 মিনিট আছে, আবার লগইন করতে হবে। আবার লগইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা কি? আচ্ছা আচ্ছা আরেকটা আনো, ততক্ষণ আমি জন্ডিসটা এখানে আছে, বইতে আছে, এগুলো সব বইতে আছে। যদিও আমি কিছু ডিফারেন্ট করে এনেছিলাম, পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করে রেডি করে এনেছিলাম, তারপরে বইতে যেহেতু আছে আমি বই থেকেই বলি। জন্ডিসটা কি ডেফিনেশনটা আমরা সবাই জানি তাই না? একজন বলবে জন্ডিসের ডেফিনেশনটা, কেউ ইনসান বলো। Ma'am, it is a clinical condition characterized by yellow discoloration of sclera, skin and mucous membrane due to excessive bilirubin in blood.
এইটাই যেটা বইতে আছে এইটাই। তাহলে আমরা ক্লিনিক্যালি যদি 3 মিলিগ্রামের চেয়ে বেশি হয় তখন দেখবো, নাহলে দেখা যাবে এর চেয়ে কম থাকলে ল্যাটেন্ট জন্ডিস বলে। আর এর চেয়ে নর্মাল রেঞ্জটা কত 0.3 to 10 মিলিগ্রাম পার ডিএল, এটা তো আগেই বললাম। যখন সিভিয়ার 30 to 40 হয়ে যায় তখন অনেক সিভিয়ার জন্ডিস হয়ে যায়। তাহলে জন্ডিসটা কত রকম আছে? 3 রকম আছে। একটা হচ্ছে যে হেমোলাইটিক জন্ডিস, যেটা আমরা পি হেপাটিক বলি। হেমোলাইটিক জন্ডিসটা হেমোলাইটিক, স্যাররা হেমোলাইটিকটা শুনতে চায় বেশি। হেমোলাইটিক জন্ডিস পি হেপাটিকের চেয়েও হেমোলাইটিক জন্ডিসটা স্যাররা বেশি পছন্দ করে। হেমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস, আর এটা হচ্ছে যে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এই কথাগুলো স্যাররা শুনতে চায়। এখন আমরা বলবো যে হেমোলাইটিক জন্ডিসের কজগুলো কি। হেমোলাইটিক জন্ডিসের কজ হচ্ছে যে মেইনলি হচ্ছে যে যাচ্ছে। দেখা গেলে ঠিক আছে। ম্যাম সেম কম্পিউটার নাকি আরেকটা? এটা আরেকটা বুঝলাম না, ওর কম্পিউটারের সমস্যা। এটা আরেকটা আনিয়েছে। আচ্ছা, আমি ওই স্লাইডটা দেখাই, এই যে এখানে আছে। তাহলে ইন্টারহেপাটিক যেটা ওখানে যে কজগুলো বলছি ওটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হেপাটোসেলুলার ড্যামেজ দিয়ে স্যারের বইতে এতগুলো কজ নাই, কিন্তু তোমাদের এখানে হেপাটোসেলুলার ড্যামেজের কজগুলো ঠিকমতো বলতে হবে। এখানে দেখো অনেকগুলো কজ আছে। জেনেটিক ডিসঅর্ডার যেটা, ওখানের মধ্যে 2টা পয়েন্ট আছে। এখানে হচ্ছে যে গিলবার্ট সিনড্রোম, কিকলার-নেজার সিনড্রোম, রুবিন জনসন সিনড্রোম, মোটর সিনড্রোম, উইলসন ডিজিজ, আলফা এন্টিফিকশন। এগুলো জাস্ট নামগুলো একটু দেখে নিবা, এগুলো জেনেটিক ডিজিজ গুলো। কিন্তু এখানে তোমাকে মেইনলি বলতে হবে কি, হেপাটোসেলুলার ড্যামেজের মধ্যে হেপাটাইটিস এবিসি, অ্যালকোহলিজম, ড্রাগ ইনডিউস লিভার ডিজিজ, তারপর ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, তারপর ফিজিওলজিক্যাল যেটা নিউনেটাল, যেটা ফিজিওলজিক্যাল হয় ওটা। তাহলে হেপাটিকের মধ্যে এটা এগুলো বলতে হবে। হেপাটিকের মধ্যে যতগুলো মনে থাকে, শুধু এখানে স্যারের বইয়ের মতো প্রথম 2টা কনজেনিটাল বলতে হবে না, এখানে কনজেনিটাল এগুলো পরে বললে হবে, কিন্তু প্রথমেই বলতে হবে হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিসের নাম বলতে হবে, অ্যালকোহলিক লিভার ডিজিজের কথা বলতে হবে, লিভার সিরোসিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, তারপর ড্রাগ ইনডিউস হেপাটাইটিস, এগুলো বলতে হবে। তাহলে এটা গেল হেপাটিক কজ গুলো। হেপাটিক কজের পরে আছে কি পোস্ট হেপাটিক যেটা ওটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো আছে। দেখো ইন্টারহেপাটিক বাইল ডাক্টের মধ্যে যদি সমস্যা হয় আর এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টের যদি সমস্যা হয়, স্যারের বইতে এখানে গল স্টোন এভাবে করে আছে, এভাবে না বলে আমার ধারণা এভাবে বললে বেশি সুন্দর হয়। ইন্ট্রাহেপাটিক আর এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টের ডিফেক্ট এভাবে করে বললে সুন্দর হয়। ইন্টারহেপাটিকের মধ্যে হচ্ছে যে ড্রাগস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, কোলিনজাইটিস। এক্সট্রা হেপাটিকের মধ্যে আছে গল স্টোন, প্যানক্রিয়াটিক টিউমার আর কোলিনজিওকার্সিনোমা। তোমরা ব্যাপারগুলো তো বুঝতেছো না? তো বলো, ব্যাপারগুলো তো বুঝতেছো না? জি ম্যাম। হ্যাঁ, অবস্ট্রাকটিভ জন্ডিসটা কেন হবে? অবস্ট্রাকশন হচ্ছে ওখানে যে আমাদের বাইলটা ঠিক মতো বের হয়ে আসতে পারবে না। অ্যাম্পুলারি রিজন অফ ব্যাটার, ওখানে ওই জায়গাটাতে যদি একটা টিউমার হয় অথবা ওখানে যদি গল স্টোন জমা হয়ে থাকে তাহলে ঠিক মতো বের হতে পারবে না। যে কনজুগেশনটা ঠিক মতো হচ্ছে
হেপাটোসাইটের মধ্যে কনজুগেশনটা ঠিক মতো হচ্ছে, কিন্তু এটা যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটারামে যে বের হয় বাইলটা, ওখানেই অবস্ট্রাকশন হয়েছে। ওখানে কোথাও পাথওয়েতে অবস্ট্রাকশন হওয়ার কারণে বাইলটা বের হতে পারছে না। এই কারণে কি হবে, এখানে কনজুগেটেড বিলিরুবিনটাই বেড়ে যাবে। তাহলে কোনটার মধ্যে কোনটা বাড়বে? প্রথমে যে হেপাটোসেলুলার যেটা, ওটাতে কোনটা বাড়বে? হেপাটোসেলুলারে বাড়বে, পি হেপাটিকে বাড়বে আনকনজুগেটেডটা, হেপাটিকে বাড়বে both conjugated and unconjugated. ভেরি গুড। আর অবস্ট্রাকটিভে কোনটা বাড়বে? অবস্ট্রাকটিভে Conjugated. হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের এরপরে শিখতে হবে একটা ডিফারেন্ট আছে কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বিলিরুবিনের। একটা ডিফারেন্টটা খালেক স্যার না, জিলু স্যারের বইতে যেটা আছে ওটা সুন্দর করে আছে। এখানে জাস্ট এই জিনিসটা শর্ট করে আমি তুলে আনছি। এটা দেখো, প্রেজেন্ট নরমালি ইন দ্য প্লাজমা, প্লাজমাতে থাকবে আর ওটা বাইলে থাকবে, কনজুগেটেডটা বাইলে থাকবে। একটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে নন কনভেনেন্ট দিয়ে, আরেকটা গ্লুটারনিক অ্যাসিডের সাথে কনজুগেশন হয়। লিভারের মধ্যে যে কনজুগেশন হয় এটা কি দিয়ে হয়? গ্লুটারনিক অ্যাসিড দিয়ে হয়। তারপরে আনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট এবং এটা কিডনি দিয়ে ফিল্টার হতে পারে না। কিন্তু কনজুগেটেডটা কি হবে? স্মল মলিকুলার ওয়েট এবং এটা প্লাজমা দিয়ে ফিল্টার হয়ে কিডনি দিয়ে চলে আসে। কিডনি দিয়ে চলে আসা দেখে দেখবা এখানে এর মধ্যে পরে যখন পার্থক্য পড়বা ওখানে দেখবা যে বিলিরুবিনটা ইউরিনে প্রেজেন্ট থাকে। ওগুলো একটু মিলাই মিলাই পড়বা। তাহলে এই যে বিলিরুবিন আর আনকনজুগেটেড বিলিরুবিনের পার্থক্যটা যখন পড়বা, তারপর যখন এই যে 3 রকম জন্ডিসের যখন পার্থক্যটা পড়বা, তখন একটু একটু মিলানোর চেষ্টা করবা। কেন এটা এখানে ইউরিনে আসতেছে, কেন এটা ব্লাডে থাকতেছে, কোনটা ফিল্টার হচ্ছে, এগুলো একটু মিলাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তারপরে আনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে নন পোলার, আর এটা হচ্ছে লিপিড সলিউবল। এখানে দেখো এই যে আমার চারটার মধ্যে আছে যে এটা লিপিডের মধ্যে, লিপিডের সাথে অ্যাফিনিটি বেশি আনকনজুগেটেডটা। তো যেহেতু এটা লিপিড সলিউবল এবং এটা নন পোলার, এটা কি করে? ব্লাড ব্রেন ব্যারিয়ার অফ দ্য নিউরনটা ক্রস করে ব্রেনে একটু ড্যামেজ করে। কিন্তু কনজুগেটেডটা এটা করে না। কনজুগেটেডটা কেন? এটা প্রেজেন্ট ইন দ্য প্লাজমাতে থাকে। এটা ব্রেনের মধ্যে যে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা আছে ওটা ক্রস করতে পারে না। যেহেতু এটা লিপিড সলিউবল, এটা ক্রস করে না এবং এটা ব্রেন ড্যামেজও করে না। তারপর আমরা এখানে একটা কনজুগেটেড আর আনকনজুগেটেড বিলিরুবিনের একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে এটাকে আরেকটা নাম আছে আনকনজুগেটেড বিলিরুবিনটা, এটা হচ্ছে ইনডাইরেক্ট রিঅ্যাকশন দিয়ে কোথায় ভ্যান্ডেনবার্গ একটা রিঅ্যাকশন হয়। এগুলো তো আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি। ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশনে ইনডাইরেক্টটা কোনটা? আনকনজুগেটেডটা ইনডাইরেক্ট রিঅ্যাকশন দেয় আর কনজুগেটেডটা কি দেয়? ডাইরেক্ট। কনজুগেটেডটা ডাইরেক্ট আর আনকনজুগেটেডটা ইনডাইরেক্ট। তাহলে এটা তো মনেই থাকে আমাদের, এটা আমরা আগেই জানি। এই জিনিসটা জাস্ট চার্টটা আমার ফলো করবা যে মানে বোঝার জন্য। মেইনলি তোমরা এই যে জিলো স্যারের বইয়ের ডিফারেন্টটাই রিটেনে আসলে এভাবে করে দেখার দরকার নেই। স্যারের পয়েন্টগুলো একই জিনিসগুলো এখানে চলে আসছে। তাহলে তোমরা স্যারের বইতে যেটা আছে রিটেনে আসলে এটাই লিখবে। তারপর আছে এগুলো শর্ট ফর্মে আমি করে আনছি, কিন্তু এগুলো না তোমরা রিটেনে আসলে, এটা জাস্ট বোঝার জন্য একটা জিনিস করেছি আমি। কিন্তু মেইন তোমরা ফলো করবা স্যারের বইতে আছে। এখানে হেমোলাইটিস জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস আর অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে পার্থক্যটা স্যারের বইতেই ভালো করে আছে, ওখান থেকে পড়ে নিবা। এখানে কিভাবে আছে দেখো, সিরাম বিলিরুবিনটা কোথায়? আমরা এটা তো একটু আগে তোমরা নিজেরাই বলেছো যে এখানে শুধু হেমোলাইটিকে শুধু আনকনজুগেটেডটা হবে, হেপাটোসেলুলারে বোথ, আর অবস্ট্রাকটিভের ক্ষেত্রে আনকনজুগেটেডটা হবে। হ্যাঁ, হেপাটিক এনজাইমগুলো কোথায় পাবে? হেপাটোসেলুলার ড্যামেজের ক্ষেত্রে। তাহলে ওই হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে এগুলো রাইজ করবে, হেমোলাইটিকে নরমাল থাকবে আর অবস্ট্রাকটিভে স্লাইট রাইজ করবে। ওকে, প্রথম দিন টাইমটা প্রলং কোথায় হবে? হেপাটোসেলুলার আর অবস্ট্রাকটিভের ক্ষেত্রে প্রলং থাকবে আর হেমোলাইটিকে নরমাল থাকবে। এগুলো আমি জাস্ট বই থেকে রিডিং করে যাচ্ছি, এর জন্য তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এই চারটা তো তোমরা আগেও পড়ছো, এটা তো আমরা ফিজিওলজি বায়োকেমিস্ট্রি সবখানে পড়ে আসছি। খালেক স্যারের বইতে আছে, এইখানেও আছে। এগুলো এই জিনিসটা জাস্ট মুখস্থ করার, কারণ এটা একটা রিটেন কোশ্চেন আসে।
আসলে এভাবে করে বলবো। এটা অবশ্য ভাইভাতে জিজ্ঞেস করবে বোঝার জন্য যে আচ্ছা বলো তো দেখি কোনটাতে কিরকম ভাবে, এভাবে করে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, কিন্তু এটা মেইনলি হচ্ছে রিটেন কোশ্চেন। সিরাম অ্যালবুমিনটা কোথায় বাড়বে? হেপাটোসেলুলার ড্যামেজ বোঝা যায়, তাহলে হেপাটোসেলুলার ড্যামেজ হলে ঠিকমতো সিনথেটিক ফাংশনটা হবে না, এই জন্য এখানে সিরাম অ্যালবুমিনটা কোথায় করবে? হেপাটোসেলুলার জন্ডিসে কমবে, অবস্ট্রাকটিভে নরমাল থাকবে, আর হেমোলাইটিকও নরমাল থাকবে। ইউরিনে কি থাকবে? ইউরিনে বিলিরুবিন অ্যাবসেন্ট থাকবে, হেমোলাইটিকে ভেরিয়েবল থাকবে, হেপাটোসেলুলারে আর অবস্ট্রাকটিভে প্রেজেন্ট থাকবে, আর ইউরিবিলিনোজেনও কি হবে? ইনক্রিজ, নরমাল আর ডিক্রিজ এভাবে থাকবে। হ্যাঁ, স্টুলে কিরকম থাকবে? যেহেতু স্টুলে এখানে হেমোলাইটিকে আনকনজুগেটেডটা স্টুল দিয়ে চলে আসতে পারে, সেহেতু এখানে স্টুলটা ডার্ক হয়ে যাবে, তাহলে এটা ডার্ক স্টুল হবে, যখন স্টারকোবিলিনোজেনটা ইনক্রিজ করবে, এই জন্য নেকেড আই এটা দেখতে ডার্ক, কারণ স্টারকোবিলিনোজেনটা বেশি থাকার কারণে এটা ডার্ক হয়ে যাবে। ওকে, তারপরে স্টুলটা নরমাল থাকবে, হেপাটোসেলুলার আর পেল অথবা নরমাল থাকবে অবস্ট্রাকটিভে, আর স্টারকোবিলিনোজেন ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ থাকবে। ওকে, এরপরে আমরা এটার পরে পড়বো কি? বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? আমি কি বেশি ফাস্ট বলতেছি? তো কথা বলো, লাইন কেটে গেছে ইনসার? না ম্যাম, বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যাব অ্যাসাইটিস। অ্যাসাইটিস নিয়ে এখানে তোমাদের জুলুসারের বইতে আছে কিছু কথাবার্তা সামান্য, জাস্ট একটা কোশ্চেনে দেখেছে যে অ্যাসাইটিস কত রকম আছে, অ্যাসাইটিস কি, আর পজিটিভ ফাইন্ডিং ইন টিউবারকুলার অ্যাসাইটিস, এরকম একটা কোশ্চেন এসেছে অবজেক্টিভে, এই জন্য এটা আমি দেখেছি। 373 পেজে দাও, 373 পেজে দাও জিলুসারের বইতে, ওখানে আছে যে অ্যাসাইটিসটা কি জিনিস। অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড ইন পেরিটোরিয়াল ক্যাভিটি ইজ কল্ড অ্যাসাইটিস। অ্যাসাইটিস কি জিনিস এটা আমরা আগে থেকে জানি। নরমালি অল্প ফ্লুইড যদি হয় তাহলে বোঝা যায় না, কিন্তু 1 লিটারের চেয়ে যদি বেশি ফ্লুইড পেটে জমে যায় তাহলে অ্যাসাইটিসটা অনেক ক্লিনিক্যালি বোঝা যায়, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে যায়। এখানে অ্যাসাইটিসটা লাগবে এই চ্যাপ্টারে, কারণ লিভার সিরোসিসের ক্ষেত্রে অ্যাসাইটিস হয়। ওকে, তাহলে এখানে অ্যাসাইটিসের কজ গুলো পরে আছে স্যারের, এখানে দেখো অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি ওখানে আছে 565 এ চলে যাও। আছে না সবার কাছে বই? ইয়েস ম্যাম, আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বই থেকে বলে দিচ্ছি, এগুলো বইতে আছে। 2 ধরনের হতে পারে অ্যাসাইটিস ফ্লুইড, 2 ধরনের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর এক্সোডিটিভ। এখানে ট্রানজিটিভ আর এক্সোডিটিভ কেন বাড়বে, কেন ফ্লুইডটা জমবে, এই কজগুলো এখানে আছে সুন্দর করে। তাহলে অ্যাসাইটিসের কজ যদি জিজ্ঞেস করে তাহলে এখান থেকে এই পেজের মধ্যে আছে, এখান থেকে বলে দিবা। অ্যাসাইটিস ট্রানজিটিভ অ্যাসাইটিক ফ্লুইড কেন হবে, কি কি ডিজিজে হবে, যদি আর ট্রানজিটিভ আর এক্সোডিটিভের মধ্যে পার্থক্যটা তো আমরা আগে থেকেই জানি। ইনফ্লামেশন যখন হয় তাহলে ইনফ্লামেটরি এক্সুডেট হয়, তাহলে ইনফ্লামেশনের সাথে রিলেটেড হচ্ছে এক্সোডিটিভটা। ওকে, এবং ওই ক্ষেত্রে সবসময় প্রোটিনটা বেড়ে যায়, 30 গ্রাম পার লিটার প্রোটিনটা বেড়ে যায়। এক্সোডিটিভটা সবসময় মনে রাখবে ইনফ্লামেশনের সময় এক্সুডেট হয়, তাহলে ইনফ্লামেশনের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে যে এক্সুডেটিভটা, আর ট্রানজিটিভটা হচ্ছে যে বাকি কজগুলো। তাহলে কোনো কারণে যদি প্লাজমা অনকোটিক প্রেসার বেড়ে যায়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে নন ইনফ্লামেটরি কজগুলো হচ্ছে যে ট্রানজিটিভ কজের কারণে যে এখানে আছে যেটা ফ্লুইডটা জমে ওখানে সবসময় কি হবে, প্রোটিনটা কম হবে, 30 গ্রাম পার ডিএল এর চেয়ে কম থাকবে, আর এক্সোডিটিভ এর ক্ষেত্রে 30 গ্রাম পার ডিএল এর চেয়ে বেশি থাকবে। তাহলে কি হবে, ট্রানজিটিভ এর কজগুলো আছে লিভার সিরোসিস, কার্ডিয়াকের মধ্যে আছে রাইট হার্ট ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, রাইট হার্ট ভালভুলার ডিজিজ, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। রেনাল ডিজিজের মধ্যে আছে অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর আর নেফ্রোটিক সিনড্রোম। এগুলো হচ্ছে ট্রানজিটিভ কজ। এগুলো সিস্টেমিক ডিজিজ গুলোর ক্ষেত্রে ট্রানজিটিভ ফ্লুইডটা বেড়ে যায়, ট্রানজিটিভ ফ্লুইডটা বেড়ে গিয়ে ওখানে অ্যাসাইটিস হয়। এগুলো মেইনলি হচ্ছে যে সিস্টেমিক ডিজিজ, আর এক্সোডিটিভ হচ্ছে লোকাল ডিজিজ যেখানে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তাহলে এটা মেইনলি মাথায় রাখবা, এখানে ইনফ্লামেশনটা আনার চেষ্টা করবে। প্রথমে ইনফ্লামেশনটা বলবা, এখানে ইনফ্লামেশনের কথা কি আছে প্রথমে,
ইনফ্লামেশন হচ্ছে, যদিও লাস্টে দেখছি কিন্তু ইনফ্লামেশনটা আগে বলবা এখানে। ইনফেকশন স্পেশালি টিউবারকুলোসিস। এরপরে বলবো মেলিগন্যান্সি, প্যানক্রিয়াটাইটিস, বেনার্স অবস্ট্রাকশন, বুচিয়ারি সিনড্রোম, সিস্টোসোমিয়াসিস, প্যানক্রিয়াটাইটিস, লিম্ফেটিক অবস্ট্রাকশন। এখানে লিম্ফেটিক অবস্ট্রাকশন সবার পরে বলবো, এখানে মেইনলি মেলিগন্যান্সি আর ইনফেকশন, ইনফ্লামেশন এগুলো আগে দিয়ে বলার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা বললাম কি অ্যাসাইটিস কি জিনিস আর এটা কত ধরনের আছে, আর এই অ্যাসাইটিস এর কজ গুলো, এক্সুডেটিভ কেন হয়, ট্রানজিটিভ কেন হয়, কজ গুলো আমরা পড়লাম। ওকে, আরেকটা জিনিস আছে এখানে অ্যাসাইটিস এর ক্ষেত্রে, আরেকটা কোশ্চেন আসছে তোমাদের রিটেন কোশ্চেন আমি দেখলাম যে পজিটিভ ফাইন্ডিং গুলো, পজিটিভ ফাইন্ডিং অফ টিউবারকুলার অ্যাসাইটিস, এরকম একটা কোশ্চেন আসছে অবজেক্টিভে দেখলাম। এটা স্পেসিফিকলি কোথাও না, এখান থেকে তোমাদের এই যে এখানে পরের পেজে আছে 565 যে আছে ওখানে দেখবা ট্রানজিটিভ আর এক্সুডেটিভ ফ্লুইডের মধ্যে যে পার্থক্যটা দিয়েছে এটা মুখস্থ করে ফেলবা, এটা দাগায় রাখো। ট্রানজিটিভ আর এক্সুডেটিভ যে ফ্লুইড হয় এটার মধ্যে যে পার্থক্যটা হয় ওটা পড়লে তোমাদের টিউবারকুলার, এখন এবার টিউবারকুলার আসছে আরেকবার ব্যাকটেরিয়ালটা আসতে পারে। হ্যাঁ, তাহলে এটা শিখলে তোমরা আনসারটা করতে পারবা। তাহলে ট্রানজিটিভে কোনটা বাড়ে কোনটা কমে ওটা এখান থেকে দেখে নিবা। যেমন প্রোটিনটা ট্রানজিটিভে কম আর এক্সুডেটিভে বেশি, এটা তো আগেই বললাম। সুগারটা কেমন হবে, সুগারটা হচ্ছে যে ট্রানজিটিভে বাড়বে কিন্তু এক্সুডেটিভে কম, সিমিলার টু প্লাজমা, বাড়বে না, সিমিলার টু প্লাজমাতে যেরকম থাকে তেমনই থাকবে। এলডিএইচ ট্রানজিটিভে লো আর এক্সুডেটিভে হাই। ওকে, তারপরে সাইটোলজিক্যাল এক্সামিনেশন, এটা ছিল কেমিক্যাল এক্সামিনেশন। সাইটোলজিক্যাল এক্সামিনেশন করলে কি দেখবো, ডাব্লিউবিসি, আরবিসি আর মেলিগন্যান্ট সেল আছে নাকি দেখবো। তাহলে ইনফ্লামেটরি যেটা, ইনফ্লামেটরি ওটার মধ্যে ইনফ্লামেটরি এক্সুডেটিভ ফ্লুইড যেটা, ওখানে প্ল্যান্টি অফ নিউট্রোফিল থাকবে, অনেক, ডাব্লিউবিসি অনেক থাকবে, তারপর আরবিসিও অনেক থাকবে প্ল্যান্টি, আর মেলিগন্যান্ট সেল থাকবে এক্সুডেটিভ এর ক্ষেত্রে। কিন্তু ট্রানজিটিভ এর ক্ষেত্রে কি হবে, এগুলো সবই কম থাকবে, আরবিসিও থাকবে মাইল্ড অর অ্যাবসেন্ট, মেলিগন্যান্ট সেল থাকবে না, স্ক্যান্টি থাকবে, ডাব্লিউবিসি থাকবে স্ক্যান্টি, থাকলেও সামান্য অল্প লিম্ফোসাইট থাকবে। ওকে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে মাইক্রোবিয়াল এক্সামিনেশনের মধ্যে আছে যে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে, যেহেতু আমরা একটা রিটেন কোশ্চেন পেয়েছি যে পজিটিভ ফাইন্ডিং অফ টিউবারকুলার অ্যাসাইটিস, তাহলে ওখানে যদি টিউবারকুলোসিস হয়, কোন একটা পেশেন্টে যদি টিউবারকুলোসিসের জন্য পেটে পানি চলে আসে, তাহলে ওখানে কি হবে, ওখানে কি নিউট্রোফিল পাওয়া যাবে নাকি অন্য কোনো সেল পাওয়া যাবে, কেউ কি জানো? নিউট্রোফিলের পরিবর্তে ওখানে কোন সেলটা থাকবে, কেউ কি বলতে পারবে এটা? কোয়েশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, একটা পেশেন্টের টিউবারকুলোসিস হলো, এই জন্য তার পেটে অ্যাসাইটিস হলো। অ্যাসাইটিক ফ্লুইডটা অ্যাসপিরেট করার পর এখানে আমরা জানলাম যে এক্সুডেটিভ ফ্লুইডের ক্ষেত্রে নিউট্রোফিল বেড়ে যায়, নিউট্রোফিলটা অনেক বেশি থাকে। কিন্তু টিবির ক্ষেত্রেও কি নিউট্রোফিল বেশি থাকবে নাকি অন্য লিম্ফোসাইট সেল বেশি থাকবে, অন্য কোনো সেল বেশি থাকবে? লিম্ফোসাইট বেশি থাকবে। লিম্ফোসাইট বেশি থাকবে, এই কথাটাই শুনতে যাচ্ছি। তাহলে আমরা যদি পজিটিভ ফাইন্ডিং অফ টিউবারকুলার অ্যাসাইটিস বলি, তাহলে ওখানে আমরা বলতে হবে, যদিও এই ইয়ার মধ্যে 4টার মধ্যে টিউবারকুলোসিস এর কথাটা স্পেসিফিকলি নাই, পরের পেজে আছে অবশ্য। পরের পেজে চলে যাও 566, ওখানে দেখবা কতগুলো মাইক্রোস্কোপিক্যাল অ্যানালাইসিস ওইসব জায়গার মধ্যে আছে। ক্রস অ্যাপিয়ারেন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস, এইসব জায়গার মধ্যে দেখবা এখানে লিম্ফোসাইটের কথাটা আছে। দেখো মাইক্রোস্কোপি এন্ড অ্যানালাইসিস যেখানে আছে ওখানে আছে, দেখো 25% এর চেয়ে বেশি লিম্ফোসাইট থাকবে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে, টিউবারকুলার অ্যাসাইটিস এর ক্ষেত্রে তাহলে 25% এর চেয়ে বেশি লিম্ফোসাইট থাকবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেপসিস, অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রে নিউট্রোফিলটা বেশি থাকবে 25% এর চেয়ে বেশি। সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে, অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্ষেত্রে নিউট্রোফিলটা বেশি থাকবে। তারপর কালারটা এখানে যদিও কাইলাসের ওখানে আছে, কিন্তু কালারটা কি হবে, ক্লাউডি হবে, কাইলাস হবে না, ক্লাউডি হবে। দেখো এখানে পার্থক্যের মধ্যে আছে, এক্সুডেটিভটা সবসময় কি হবে, কালারটা ক্লাউডি হবে, আর
ট্রান্সজিটিভটা ফ্লুইডটা সবসময় ক্লিয়ার হবে, তাই না? এটা তো আমরা বেসিক নলেজ থেকে বুঝতেছি যে ওখানে প্রোটিন বেড়ে যায় দেখে প্রোটিনটা ফ্লুইডটাকে একটু ক্লাউডি করে ফেলে। আর ট্রান্সজিটিভটাতে সেলও কম থাকে, প্রোটিনও কম থাকে, তাহলে ওটা একটু ক্লিয়ার থাকবে, প্লাজমার মতো ক্লিয়ার থাকবে। ওকে, তারপর মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন যেখানে আছে এর আগের পেজে দেখো, ওখানে আছে গ্রাম স্টেনিং করবো, এফডি স্টেনিং করবো, কালচার করবো, এগুলো করে আমরা পার্থক্যটাও করতে পারবো। কারণ গ্রাম স্টেন করলে অর্গানিজম কোনটাতে পাওয়া যাবে, যেটা ইনফ্ল্যামেটরি এক্সুডেট, ওখানে অর্গানিজম পাওয়া যাবে। এফডি স্টেন করলে আমরা টিউবারকুলোসিসটা পাবো, কালচার করলেও আমরা টিউবারকুলোসিসটা পাবো। তারপরে এই যে আইডিএ, যেটা অ্যাডিনোসিন ডায়ামাইনেজ একটা এনজাইম আছে, ওটা কোথায় থাকবে? এই যে ইনফ্ল্যামেটরি এর ক্ষেত্রে মার্ক এলিভেটেড করবে, বিশেষ করে টিউবারকুলার পেশেন্টের ক্ষেত্রে। তো ক্যাম্পুলার অনেক আসলে একটু ঘুরায় পেঁচায়, তোমরা বেসিক জিনিসটা যদি হ্যাঁ, এই যে এখান থেকে টিউবারকুলার একবার আসছে, আরেকবার যদি ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল আসে তাহলে লিখতে পারবে না। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় তাহলে অন্যান্য রকম যদি হয় তাহলে কিরকম হবে? ইনফেকশন হলে তো আমরা এক্সুডেটিভ এগুলো দিয়ে দিব, আর যদি ইনফেকশন না হয়ে যদি অন্য লিভার সিরোসিস বলে, কার্ডিয়াক অ্যাসাইটিস বলে, রেনাল ডিজিজের কারণে যে অ্যাসাইটিসটা হয়, তাহলে আমরা ট্রান্সজিটিভের সব ফেভারেবল পয়েন্ট গুলো দিয়ে দিব, ট্রান্সজিটিভটা দিয়ে দিব। আর যদি ইনফেকশন রিলেটেড হয়, মেলিগন্যান্সি ইনফেকশন রিলেটেড, অথবা এখানে যে প্যানক্রিয়াটাইটিস ইনফেকশন, মেলিগন্যান্সি, এগুলো যদি বলে তাহলে আমরা এক্সুডেটিভটা বলে দিব, এক্সুডেটিভের পজিটিভ ফাইন্ডিং গুলো। সেজন্য এখানে যে ইয়াগুলো আছে পরের পেজেও 566 এইগুলো একটু পড়ে দেখবা কোনটা থেকে এরকম হয়। এই যে আছে দেখো, এখানে ক্লিয়ার কোনটাতে হয়, মিল্কি কালার কোনটাতে হয়, ক্লাউডি কোনটাতে হয়, ব্লাডি ট্র্যাপ কোনটাতে হয়, অ্যাসাইটিস কোনটা কিরকম হয়, এটা একটু এখান থেকে দেখে নিবা। ওকে, আজকে যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো মোটামুটি আমি সব ক্লিয়ার করে দিলাম। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, কোন জিনিসটা বুঝোনি আমি যে পড়িয়েছি এর মধ্যে। ইনসান বলো, একজন বলো, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কারো? না ম্যাম, আমরা আজকে পড়ে দেখবো, যদি কোনো সমস্যা হয় আপনাকে জানাবো আর কি ম্যাম। আচ্ছা, এগুলো তো তোমাদের কি আইটেম হয়ে গেছে নাকি হয়নি? এটা কি আইটেম হয়ে গেছে? আইটেম হয়নি না? টিউটোরিয়ালে কি জিনিসগুলো পড়ানো হয়েছে? আমি বলছে টিউটোরিয়াল আসতে শেষ হবে, তারপর আইটেম নিয়ে বলছে। আচ্ছা, তোমরা যখন আইটেমের জন্য এগুলো পড়বা, আমি বলার পরে তোমার দেখবে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তো বললামই। আর তোমাদের খালেক বইটা নাই না? না ম্যাম, ওটা নাই। আচ্ছা আচ্ছা, খালেক থাকলে তোমরা এটার পাশাপাশি যদি খালেকটা একটু দেখতে পারতে, কারণ স্যারের বইতে কিছু কিছু পয়েন্ট ঠিক মতো আসে নাই। যেমন তোমাদেরকে বললাম না যে হ্যাপাটাইটিস জন্ডিসের ক্ষেত্রে মেইন পয়েন্ট গুলো হ্যাপাটোসেলুলার ড্যামেজ, ওই পয়েন্ট গুলো কিন্তু ইয়াতে সুন্দর করে আছে। আমি আমার ইয়াটাতেও দিলাম, আবার স্যারের বইতেও আছে। তোমরা লাইব্রেরিতে যাও না? ম্যাম কলেজে তো এখন আমরা যাই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইব্রেরিতে খালেক ছিল, তোমরা নাহলে লাইব্রেরি থেকে খালেকটা দেখলে পারতা। আচ্ছা ঠিক আছে, আমি তো দিলাম ওখান থেকে কয়েকটা বুঝাই বললাম, ভাইরাল হ্যাপাটাইটিস, সিরোসিস অফ লিভার, ডার্ক ইমিউনিস হেপাটাইটিস, এগুলো হ্যাপাটোসেলুলার ড্যামেজ। এই জায়গাটাতে একটু আমার সমস্যা লাগছে, বাকি জিনিসগুলো স্যারের বইতে ঠিক মতোই আছে, অসুবিধা নাই। যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো এখানে গল স্টোন হিসেবে আছে, ওভাবে দিলেও তোমরা পারো, ওভাবে দিলেও হবে। কিন্তু জিনিসগুলো আমরা যে পড়েছি খালেকে আরো সুন্দর করে গুছানো ছিল। আর কোনো সমস্যা নাই না? আর কয় মিনিট আছে তোমাদের? ম্যাম শেষ তো, আচ্ছা মিনিট আছে। আচ্ছা, আমাদের সামনাসামনি যদি ক্লাসটা হতো তাহলে আমি তোমাদের সাথে পরিচিত হতে পারতাম এই সময়টার মধ্যে, কিন্তু ম্যাম আপনার পরিচয় তো দিলেন না। আমার পরিচয় দিই নাই, আমি বললাম না আমি ডক্টর তাহমিনা, আমি এমফিল প্যাথোলজি শেষ করেছি চিটাং মেডিকেল থেকে, আমি ইউএসটিসি থেকে পাশ করেছি 15 ব্যাচে। আর কি বলবো, এখানে নতুন জয়েন করেছি। এর আগে অন্য কোথাও ছিলেন? আমি এর আগে ইম্পেরিয়ালে ছিলাম, ইম্পেরিয়ালে কিছুদিন কাজ করেছি। মাও শিশু হাসপাতালে ছিলাম, মাও শিশু হাসপাতালে আমি ওখানে লেকচারার হিসেবে ছিলাম। তারপর তো আমি চিটাং মেডিকেলে চলে গেলাম, এমফিল প্যাথোলজি শেষ করলাম,
এমফিল শেষ করে আমি ঢাকায় ডেল্টাতে ট্রেনিং করতে চলে গেছি, ওখানে ঢাকায় ছিলাম। তারপরে ইম্পেরিয়ালে জয়েন করছিলাম, ওখানে ছিলাম অনেকদিন। তারপরে এখন করোনার সময় ওখানে ছেড়ে দিয়েছি, তারপরে এখানে জয়েন করলাম। দীপা সরকার তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল তার জায়গায় জয়েন করেছি। তো তোমাদের সাথে তো কারোর সাথে পরিচয় আছে না। তোমাদের ক্লাসে মনিটর কে? আমি ম্যাম ইনসানুল্লাহ। ইনসানুল্লাহকে তো আমি চোখে দেখি না। মেয়েদের মধ্যে কোনো মনিটর নাই? আচ্ছা ম্যাম মাইশ। হ্যাঁ? আসসালামু আলাইকুম। আমি দেখি তোমার নাম কি? ম্যাম মাইশা। মাইশা। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কোন দিন আমার সাথে? ম্যাম আমাদের তো শনিবার আর মঙ্গলবারে ক্লাস থাকে। এখন নেক্সট ক্লাস কেমনে নেবেন, নাকি ম্যাম নেবেন? আচ্ছা, শনিবারে ম্যাম নিবে, তাহলে আমি নেক্সট শনিবারে আর মঙ্গলবারে না, তাহলে জি নেক্সট ম্যাম। মঙ্গলবারে আমি নিব তাহলে। ম্যাম বৃহস্পতিবার একটা ক্লাস আছে ম্যাম। আচ্ছা, বৃহস্পতিবার আরেকটা ক্লাস আছে। জি ম্যাম সব ঠিক আছে, আমি জাস্ট অবজেক্টিভের মধ্যে যেগুলো আছে আর আইটেম কার্ডে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোই একটু পড়ে আসবো, কারণ হেপাটোবিলিয়ারি সিস্টেমটা আমরা যে এমবিবিএস এ পড়াই ওখানে অনেক ডিটেলস। হেপাটোবিলিয়ারি সিস্টেমটা অনেক বড়, কিন্তু তোমাদেরকে এত ডিটেলস পড়াতে গেলে আমি এত কম সময়ের মধ্যে আসলে কভার করতে পারবো না। আমি যে আমাদেরকে তো নাসমিয়া বলছিল খুব শর্ট করে পড়াবে, মানে সবকিছু পড়ানো লাগবে না এরকম বলছিল ম্যাম। আচ্ছা। কোনগুলো পড়াতে তোমাদের টিউটোরিয়ালে কি অনেক মানে শর্ট করে পড়াইছে না? টিউটোরিয়াল তো ক্লাস হয়েছে বললাম। টিউটোরিয়ালে একটা ক্লাস হয়েছে, ওখানে ক্লাসিফিকেশন গুলো পড়াইছে আর লিভার ফাংশন টেস্ট গুলো পড়াইছে। ওখানে কি কি আর পড়াইছে? লিভার ফাংশন টেস্ট পড়াইছে। জন্ডিস হ্যাঁ। আছে, জন্ডিসের ক্লাসিফিকেশন কোনটাতে কোনটা বাড়ে, তারপর লিভার ডিজিজ কি আছে ওগুলো পড়াইছে। লিভার ডিজিজের মধ্যে কোনগুলো পড়াইছে? ভাইরাল হেপাটাইটিস পড়াইছে? ভাইরাল হেপাটাইটিসটা পড়াইছে। আচ্ছা আচ্ছা, হেপাটাইটিসটা পড়াইছে। ঠিক আছে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসটা পড়াইছে। অ্যাকিউট ভাইরাল ল্যাব হেপাটাইটিস ডায়াগনোসিস পড়াইছে। না, এখানে হেপাটাইটিস মানে হেপাটোসিলুলার কার্সিনোমা, তারপরে লিভার সিরোসিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ, মেটাবলিক লিভার ডিজিজ, অনেক পড়া। ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, অ্যাকিউট হেপাটাইটিস, অনেক পড়া। এতগুলো তুমি যদি নার্সিং ম্যাম থেকে যদি জিজ্ঞেস করো উনি কোনগুলো লাগবে উনি তো জানবে, কোনগুলো জিজ্ঞেস করে বিডিএস ফাইবাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি ও কি কি পড়াবে এবং অবজেক্টিভে কি কি আছে ওভাবে করে অল্প যেটুকু পড়াতে না পড়ালে আর নয় ওটুকু আমি রেডি করে নিয়ে আসবো। যেহেতু ম্যাম আছে তো ম্যাম বিডিএস তো জানবে কোনগুলো লাগবে, ওগুলো জিজ্ঞেস করে যদি ওগুলো পড়ান তাহলে বেটার হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের জন্য তাহলে আর শেষ করে দিই। ম্যাম পার্সেন্টেজটা কি কেমনে দিব? আমার মোবাইল নাম্বার